প্রশ্নটা যে প্রশ্ন থেকে পরবর্তীতে চলে অর্ধেকের কম যখন হবে তখন আপনি পরবর্তীতে ফাঁকা রাখবেন, আপনি ফাঁকা রাখবেন। অর্থাৎ দেখলে বোঝা যায় যে না আপনি অন্যান্য এই যে কমন ইন্টারেকশন কমন অবজেক্ট যেভাবে ফাঁকা রাখছেন অতটুকু প্রত্যেক বেশি লাগে। অর্থাৎ আপনার যাতে বোঝা যায় যে আপনি আরেকটা প্রশ্ন শেষ করে পরের প্রশ্ন চলে গেছেন, সেটা অন্তত বোঝা যায়। অর্থাৎ এই জায়গায় যদি কি করে আমরা এই জায়গায় এটা দেখাতে পারি যে এটা শেষ হয়ে গেল, পরে একটু ফাঁকা রেখে আমরা 2 নম্বর প্রশ্নটা শুরু করব। আচ্ছা, লাস্টে গিয়েও একদম সর্বশেষ প্রশ্নটা গিয়েও অবশ্যই আপনি পুরস্কৃত দিয়ে এটা দিয়ে দেবেন, না হলে মনে হবে যে আপনি হয়তো সময়ের অভাবে আরো কিছু লেখার ইচ্ছা ছিল লিখতে পারেন। দেখেন খাতা যখন কাটে তখন প্রত্যেকটা লাইন বাই লাইন আরো পড়ার সময় নেই। কেউ পড়ে না। আপনাকেও যদি আমি 10টা খাতা দিই তা আপনি এটা একটু কেটে দেন, আপনি প্রত্যেক লাইন বাই লাইন পড়বেন। আপনি এরকম পড়বেন দু একটা প্রশ্ন আর উল্টাবেন, একটা প্রশ্ন দেখবেন উল্টে দেখবেন কয়টা লিখতে কি অবস্থা, আর ওই টান করে দেখবেন ওই শব্দটা দেখবেন যে চোখে করতেছে, দেখবেন না সুন্দর লিখছে। কারণ তার মাথায় আছে কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট। আপনি সাধারণ অভিপ্রায় আর সাধারণ উদ্দেশ্য এটা তার মাথায় নেই যে খাতা কাটে। এবং সে যদি আপনি বারবার ওই কিছু লিখতেছেন এরপরে সে মনে করবে যে না সেটা যখন কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট এটা কথা বলবে না। এই শব্দটা কিন্তু আপনি লেখেন, এই শব্দটা হয়তো আপনি জানেন না এরকম মনে হয়। এই জন্য টার্মিনোলজি গুলো অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন, ধারাগুলো ইংরেজি ভার্সনে উল্লেখ করবেন। আর এই যে প্যাটার্নটা আমরা দেখালাম, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি নাকি? না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখন আমরা চলে আসি যে কি কি আমরা পড়বো। আচ্ছা, জি একই প্রশ্নের মনে করেন ফার্স্ট প্যারা লিখলাম, এর পরের প্যারাটা কি এই মাঝ বরাবর শুরু করতে? হ্যাঁ হ্যাঁ, মাঝ বরাবর শেষ হবে। পরের প্রশ্নটা মানে একই প্রশ্ন যেমন ক খ গ থাকে, এটা বলতেছেন? না না, ওই একই করে একটা প্রশ্ন লিখতে যে একটা করে লিখবেন, এরপর আরো না না ওইটা ধারাবাহিক করবো, ওই সময় দাগে রাখবেন না, ফাঁকা রাখবেন। ধারাবাহিক করে লিখে দেবেন, আপনি লিখে দেবেন ধারাবাহিক ওই জায়গায় ফাঁকা রাখা যাবে। হ্যাঁ, কিন্তু যখন আপনার 1 নম্বরের প্রশ্নটা 3টা বা 2টা ছিল, ওইটা টোটাল শেষ করে আপনি 2 নম্বর প্রশ্ন শেষ শুরু করবেন, সেটার কথা বললাম তখন অবশ্যই ফাঁকা রাখতে হবে। অর্ধেকের যদি বেশি চলে যায় পরের দিকে চলে যাবে। কিন্তু আপনার ধারাবাহিকতা যখন আছে যে প্রশ্নটা শেষ হয়নি, তাহলে আপনি লিখে দেবেন, পরপর লিখে দেবেন, এই জায়গায় কোনো ফাঁকা রাখা যাবে না। তবে হ্যাঁ কোনোটা আর অনুচ্ছেদ যখন লিখবেন কিছুটা ফাঁকা রেখে তারপরে চলে যাবেন। ও জায়গায় আবার এই প্রশ্ন মানে আপনার টোটাল প্রশ্নটাই শেষ। এই জিনিসটা আমাদের বোঝা যাবে যে আপনার টোটাল প্রশ্নটাই শেষ হয়ে গেছে, আপনি আর কিছু লিখতে চান নাই। তখন এক্সামিনার কি করবে, আপনি পরে যে লিখলেন ওই দিক তাকাবে না, সেটা এই দিকে আপনি কত লিখছেন ওই ওর উপর মার্ক দিয়ে চলে যাবে। পরে আবার বলে কি ব্যাপার এই প্রশ্ন আবার এটার নাম্বার দেয় দিবেন, তাহলে পরে হিসেবে সেটা মনে করবে, তখন আবার নেগেটিভ ধারণা চলে আসবে যে কি লিখছে উল্টা কথা। এগুলো করা যাবে না। যাই হোক আমরা একটা প্রশ্নে চলে আসি রিটেনে। এবারও এরকম উদাহরণ দিয়ে অ্যানালাইসিস চাইবে, দেখবো এর আগেও আসছে। আমরা একটা প্রশ্ন দেখি তারপরে বিষয়ে আলোচনা করি। জি, একটা প্রশ্ন দেখি। এক্স একজন চোর, এই পারস্পরিক কথা বলেন না। এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে। পুলিশ কর্মকর্তা, সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, যারা আমার ক্লাস করছেন এর আগে তারা কথা বলবেন না। এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করেন। পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছোড়েন, যা জেড এর গায়ে লাগে এবং জেড মারা যান। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছেন কি? আপনার উত্তরের সমর্থনের যুক্তি প্রদর্শন করুন। ভাই একটু এই যে উত্তরটা বলেন, এই যে পড়াশোনা এবার বলেন যে উত্তর ঠিক আছে, একটু জোরে পড়েন সময় আসবে। রিটেনটা মূলত প্র্যাকটিক্যাল, আপনার ব্রেনটাকে আমি খুলে দিব, এরপর দেখবেন যে খুব সহজে পাবেন। হ্যাঁ, ওটার উত্তরগুলো পড়েন, প্রশ্নটা তো আমি পড়ে দিলাম, উত্তরটা একটু পড়েন দেখেন তো, এরপর আপনি চিন্তা করে বলুন যে সঠিক আছে। যে হত্যা করে
ধারা অনুযায়ী হিসাবে এক্স এর কোনো অপরাধ হবে। দণ্ডবিধির 80 ধারা অনুসারে বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা কোনো অপরাধ না। 80 ধারা অনুসারে কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না, যেক্ষেত্রে কাজের দুর্ঘটনা দরিদ্র বা দুর্ঘটনা হয়। কোনো অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান বা কিছু অভিযোগ অপরাধটি করে এটি যথাযথ যত্ন এবং সতর্কতা অবলম্বন করে করা হয়েছে এবং কাজটি আইনত পদ্ধতিতে এবং কোনটায় কাজটি ভাই বলেন যে সঠিক আছে কিনা, বুঝছেন কিনা কি বলছে? সঠিক নাই স্যার। আপনাদের আপনাদের জিজ্ঞাসা করবেন কেন বলতে পারবেন কিনা? আচ্ছা, বা আপনি খেয়াল করতেছেন কিনা? প্রশ্নটা এই জায়গায় বলতেছে, উত্তর দিয়েছে আইন পাঠ বইতে যে 80 ধারাতে যেহেতু বলা আছে লফুল অ্যাক্টে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটি কোনো অপরাধ না, যেহেতু একজন পুলিশ কর্মকর্তা সে চোরকে ধরতে গিয়ে তার হেফাজত থেকে পালাই গেছে, এজন্য তাকে গুলি করছে, সে যেহেতু পালাই যাচ্ছে তাকে ধরার জন্য, তখন পাশে জেড এর গায়ে লাগে, জেড নিহত হয়ে তখন এক্স কোনো অপরাধ করছে কিনা আইন কোর্টের ব্যাখ্যা অনুযায়ী এক্স কোনো অপরাধ করে না। জি, এরপরে আমরা আর একটা বই দেখবো এই জায়গায়। জি, আপনি পড়েন, একটু জোরে জোরে পড়েন। যে অপরাধ এই জায়গায় বলতেছে অপরাধ করছে আর এটা বলছে অপরাধ করেন। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করছে কিনা সিদ্ধান্ত। পুলিশ কর্মকর্তা ওয়াই এর কাজটি অপরাধ হিসাবে গণ্য হবে, কারণ নিচের ধারা হলো দণ্ডবিধি 1860 এর ধারা 300 এর ব্যতিক্রম 3 এর আওতায় পুলিশ কর্মকর্তা ওয়াই একজন সরকারি কর্মচারী যিনি তার তার সীমা অতিক্রম করে এক্স কে গুলি করে এবং এতে এক্স মারা যায়, তাই পুলিশ কর্মকর্তা ওয়াই এখানে ধারা 3 নং ব্যতিক্রমের আওতায় খুন হয় এবং গণহত্যা হিসাবে হবে। ফৌজদারি কার্যবিধি 50 ধারা অনুযায়ী পলায়ন প্রতিরোধের বেশি বাধা প্রদান করা যাবে না। আলোচ্য ঘটনার জোর এক্স এর পলায়ন প্রতিরোধে গুলি করা শুরু হয়। এক বইতে বললো অপরাধ করছে আর এক বইতে বললো অপরাধ করেন। এই বইতে কিছুটা ঠিক আছে, তবে আপনি যদি আর একটু সুন্দর করে সুন্দর লেখেন আপনাকে এইটা যদি 3 মার্ক থেকে আপনাকে 2.5 দিবি ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ওই আইন পাঠায় যেভাবে লিখছে ঠিক ওইটারই উত্তরটা হুক লাগে আপনাকে 0 দিবে। কারণ হচ্ছে যিনি খাতা কাটছেন তিনি বুঝবে যে আপনি আসলে কিছুই দেবেন, কারণ ওটা আন্দাজে বুঝতে হয়। হ্যাঁ, আমি ওই লেখকের বদনাম করতেছি না, তবে তার লেখাটা সুন্দর হয় না। এই প্রশ্নটা অন্যান্য গুলো অনেক সুন্দর বলতেছে, এই প্রশ্নটা আমার নজরে আসছে। আর একটা এস আর আরেকটা প্রশ্ন আছে, ওটা আমার নজরে ছিল যে ভুল দিচ্ছে এবং সম্ভবত এখনো যে সংস্কার এখন হচ্ছে যে বাজারে কোন বই কিনি, বই যেটা হোক আপনি কেনেন, কোনো সমস্যা নেই, তবে আমি আইন পাঠ পড়েই এই পর্যায়ে আসছি, কিন্তু সে জায়গায়ও আমি ভুল পেয়েছি। এর মানে এই না যে আমি আপনাদেরকে ভুল পড়াবো, ভুল শিখে আছি। হ্যাঁ, আইন পাঠের ওইটার প্যাটার্নটা আমি সংশ্লিষ্ট আইনে চলে গেছি, আইনের ওই ধারাটা দেখি, কারণ আমি জুডিশিয়ারি দেওয়ার সময় এমন কোনো ধারা নাই যে আমি কমপক্ষে 10 বার এটা মুখস্থ করি, এরকম কোনো ধারা নাই। প্রত্যেকটা ধারাতে কতবার পড়ছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। যাই হোক, সফলতা বলতে এই গল্পগুলো করলে আপনারা শুনতে যেহেতু সফল হয়েছে এটা কোনো মূল্য না। এখন দেখেন এই প্রশ্নটা আরো অনেক সুন্দরভাবে সাজানো যায়, সেটা হচ্ছে আলোচনা যদিও প্যানেল করে, কিন্তু আপনি সিআরপিসির একটা সেকশন নিয়ে চলে গেলেন। এই প্রশ্নটাই বলছে কি এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করে, পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছড়ে তার জেড এর গায়ে লাগে, জেড মারা যায়। জেড এর গায়ে না, যদি এই চোর এক্স এর গায়েও লাগতো তাও অপরাধ হতো। যেমন আমাদের এমসিকিউতে একটা প্রশ্ন আসছে না কালকে, অপরাধ করে কেউ সেখানে তাকে মৃত্যু বা দণ্ড করতে পারে, চুরি করছে সেখানে তাকে করতে পারে। এখন সিআরপিসি সেকশন 46 সাবসেকশন 3 তে কি আছে? সিআরপিসি আছে না? আমরা যখন প্যানেল কোড করব আমরা সিআরপিসিটাও হাতে রাখবো, কারণ এটি সঙ্গে অনেক সম্পর্ক আছে। এটা লিখবেন 46 সাবসেকশন 3 অনুযায়ী, এর আগে তোমার ডিভিশন নামটা লাগবে, আইনের নামটা লাগবে
অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আর সরকারি অ্যারেস্টিং অফিসার অ্যারেস্ট করার ক্ষেত্রে তো পুলিশ করার মতো করবে না। ঠিক আছে, হয়নি। এই কথাটা লেখার পরে এরপরে লিখবেন, যেহেতু পুলিশ কর্মকর্তা একজন চোরকে ধরার জন্য গুলি করছে, এই গুলি করাটা তার যে ক্ষমতাটা আছে তার বহির্ভূত কাজ। এরপরে চলে যাবেন 300 দ্বারা যে ব্যতিক্রম আছে, পাঁচটা ব্যতিক্রম কালকে হলো হোমিসাইড। পাঁচ ব্যতিক্রম কি? গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, হঠাৎ করে তার মেজাজ ভেঙে গেছে। দেখা যাচ্ছে যে কেউ একদম বলা যেত তড়ায় তাৎক্ষণিক তাৎক্ষণিক করে এত বিষাক্ত, এই যে হঠাৎ করে তার মাথা ঠিক নাই দিয়ে ফেলছে, তখন মারা গেছে, তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট। ওটার আবার তিনটা ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে আবার মার্ডার। সেকেন্ড হচ্ছে যদি কেউ প্রাইভেট ডিফেন্স করতেছে, তার এক্সারসাইজ করতেছে, সে অবশ্যই যদি বেশি করে ফেলে। যেমন কেউ একজন এসে তার নাক ধরে টানাটানি করছে, নাক ধরে টানাটানি কিন্তু দম বন্ধ হয়ে মারা যাবে। কি করলো, পাশে ঠেলাঠেলি করতে যেতে লাঠি দিয়ে ওটা দিয়ে মাথায় বাড়ি দিল। তখন এই বাড়িটা না মেরেও নিরোধ করা যেত, কিন্তু মেরে ফেলছে, তখনও যদি মারা যায় তখন এটি কালকের ভাবে ছেড়ে হবে, মারা হবে না। থার্ডলি হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করাকালীন সময়ে যদি তার যতটুকু অধিকার দেওয়া আছে তার একটু বেশি করে তার দায়িত্ব পালন করতেছে, কিন্তু যতটুকু অধিকার আছে তার বেশি করে ফেলছে, কিন্তু এই জায়গায় মৃত্যুদণ্ড, দণ্ডনীয় এবং যাবতীয় কারাদণ্ডের দণ্ডনীয় ব্যক্তিকে মেরে ফেলতে পারবে। এর বাইরে কোনো আসামিকে মেরে ফেলতে পারবে না অ্যারেস্ট করার ক্ষেত্রে। এখানে এই জায়গা থেকে যদি হেফাজত পলায়ন করছে, তো পুলিশ শাস্তি কতটুকু? 3 বছর আর 7 বছর, এর বাইরে নাই। এবারে প্রেক্ষাপট অনুযায়ী আরো আছে, সেগুলোকে আমরা না যাই। নর্মালি যদি দেখি 380-তে 3 বছর, 380-তে হচ্ছে 7 বছর। 3 বছর আর 7 বছর, সেটা নিঃসন্দেহে যাবতীয় কারণ মৃত্যুদণ্ডের তো যাচ্ছে না। তার মানে এই আসামিকে পুলিশ গ্রেফতার করতে গিয়ে মেরে ফেলতে পারবে না। এই ঘটনায় যেহেতু একজন চোরকে মেরে ফেলছে, তার মানে সে কি করলো, তার ক্ষমতা, সে পুলিশকে মারধর করতে পারতো, কিন্তু মেরেই ফেলছে, গুলি করছে, তার ক্ষমতা বেশি করছে। 3 নম্বর যে ব্যতিক্রম আছে, সে জায়গায় সরকারি কর্মকর্তা তার ক্ষমতা অতিরিক্ত করে যদি ফোর্স করে কাউকে মেরে ফেলে, তখন সেটি কালকেবল হোমিসাইড মার্ডার হবে। তাহলে দেখেন আইন পাঠে ওই প্রশ্নের উত্তর অনুযায়ী কোনো অপরাধী করে নাই, আমাদের আমরা ব্যাখ্যা করছি না অপরাধ করছে, তখন মার্ডার হয়েছে, কালকেবল হোমিসাইড। আপনাকে ঠিক এই ব্যাখ্যাটা এই সিআরপিসি থেকে নিয়ে আসবেন যে এটা অধিকার দেওয়া হয়নি। এরপরে লিখবেন যেহেতু চোর, তার শাস্তি যেহেতু 7 বছর বা 3 বছর, সুতরাং সে তাকে এই পুলিশ কর্মকর্তা বা এই জায়গায় ওয়াই আছে পুলিশ কর্মকর্তা, ওয়াই মেরে ফেলতে পারে না। সুতরাং সে তার ক্ষমতা
বেশি করছে। দেন চলে যাবেন হচ্ছে 300 ধারার ব্যতিক্রমে, যে 300 ধারার যে দ্বিতীয় ভাগে 5টা ব্যতিক্রম আছে, তার 3 নম্বর ব্যতিক্রমে বলা আছে যে সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করাকালীন যদি ক্ষমতা অতিরিক্ত করে ফেলে, তখন ওই ঘটনায় যদি কেউ মৃত্যুবরণ করে, প্রাণনাশ হয়, তখন সেটি মার্ডার নয়, কালপেবল হোমিসাইড হবে। সুতরাং আলোচ্য প্রশ্নে এভাবে লিখবেন, আলোচ্য প্রশ্নে এক্স কে ধরার জন্য ওয়াই যে গুলি করছে, সুতরাং ওয়াই অপরাধ করছে, কালপেবল হোমিসাইডের অপরাধ করছে। সেই ক্ষেত্রে আপনি যদি ধারাটা উল্লেখ করে দিতে পারেন কোন ধরনের অপরাধ আছে, 304 ধারায়, সেটা উল্লেখ করে দিতে পারলে অনেক ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু 300 ধারা 3 নম্বর ব্যতিক্রমে আছে এটা বলতে হবে। এরপরে আপনার 46-এর তিন তিন সাবসেকশন 3-তে যে এই অধিকারটা দেওয়া হয় নাই এটা বলতে হবে। এরপরে গিয়ে আপনি আনুষঙ্গিক কথাগুলো আমি যেভাবে বললাম এভাবে না বলে আপনি আপনার মতো করেও যদি সাজায় রাখেন, তাও ঠিক এই করেছেন। এবার লেখেন তো আপনারা, আমি তো দেখবো প্র্যাকটিক্যাল দেখবো যে কে কি কোনভাবে আপনারা উপস্থাপন করে আমাকে দিতে হবে। আমি ঠিক যেভাবে লিখেছি সেভাবে লিখতে পারবেন না, আপনি আপনার মতো করে সুন্দর করে এই প্রশ্নটা এই বই থেকেই লেখেন প্রয়োজন, দিয়ে আমাকে দেখেন দেখি কি লিখছেন। জি, সবাই সবাই লিখেন। আমি সবার অনলাইনে, যে অনলাইনে যারা সংযুক্ত আছেন আপনারাও লেখেন, এই প্রশ্নটাই লেখেন, একটু ছবি তুলে গ্রুপে দেবেন, আমি দেখি। আর প্রশ্ন লিখতে হবে না। মানে পরীক্ষার খাতায় এই উত্তরটা লিখতেছি, কিভাবে লিখতে হবে। আমি এই প্যাটার্নটা যেটুকু দেখলাম দেখালাম, এটাও দেখো যে এটাও লিখতে হবে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আমরা লিখতে দিয়েছি। আপনারা লিখেন প্রশ্নটা, উত্তরটা লিখে আমাকে ছবি তুলে দিবেন। আমি দেখবো যে আপনার লেখার প্যাটার্নটা ঠিক আছে কিনা। এতক্ষণ যেটা আমি করলাম, আর এই প্রশ্নটা ছোট, এটা লিখে দিবেন। তাদের লেখা
বেশি সম্পর্কে একটু বাড়াই দিতে হবে। আর আইনের নামটা সঠিকভাবে লিখতে হবে। আর এটা আপনার ওই আইনের নামটা শেয়ার পেয়েছি না, কিন্তু দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 89 আর তোমরা দেরি করে আলোচনা করে দিচ্ছে তারা তো মিনিট বাড়ছে। যেমন ওই জমি লিখে দিয়েছি 46 সাবজেক্ট দিয়ে বড় খাতা তারপরে তিনটা এটা হলো 300 ধারা 3 নম্বর। না না, ক্ষমতা অতিরিক্ত করতে পারবেন না এই কথা বলা, মানে অতিরিক্ত করে যদি মৃত্যু ঘটে তখন সেটি মার্ডার না পারবেন না। কিন্তু অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না এই জন্য তো আইন করে। এই জন্য লিখতেন যে 300 ধারা 3 নং ব্যতিক্রম ওই প্রেক্ষাপট তৈরি মানে এই কার্যকরী হিসাব দরকার ছিল না, টাকা তো বিস্তারিত ছিল। কাগজ কলম অধিকার যে হয় না, অধিকার তো অধিকার হয় এগুলো তো অধিকার নয়, কিন্তু ধোয়া করা হয়েছে তখন মারা নয় কথাটাই ঠিক হয়। ওই জায়গায় হত্যা দিবেন না, হত্যা দিন আবার কোন হত্যা করতে যেটা আপনি এই মৃত্যু ঘটনায় মার্ডার না হয় বড় কথাটা নেবেন।
26 অনুযায়ী না, আমি তো আমি লিখে দিতে পারবো না, আইনের নামটা লিখতে হবে। এটা কাজ। ও, সেটা আপনাদের বলবো। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, আপনার এটা ভাগ করলে কিন্তু আগামী মাস এখন থেকে প্র্যাকটিস। আমার কিন্তু অলরেডি 10টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। কারণ আপনার কোনো একটা লাইনে ভুল হয়েছে, কেটে আবার মাঝে আপনি লিখবেন, এখন লিখলে তো পড়া যাবে না। আপনি লিখে এক লাইন কেটে এখন ভিতরে লেখেন যে জায়গাটা পড়া যাবে না। এই জন্য একটা লাইন করে একটা স্পেস দিয়ে দিয়ে এই এই এটা করে আসছি বুঝে দেবে। যে ফর্মটা ফিল আপ করা যায়, যারা আজকে সেশন আজকে ডেট দিয়ে তারা আজকে বুঝতে পারবে না, তারা ওটা ফাঁকা রাখবে। নদী যে তথ্য বলছে তথ্য দেবে। আর যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা প্রিভিয়াস ডেটটা দিয়ে দিয়ে তো আজকে ডেট দিলে চলবে সবাই। শেষ হয়ে গেছে, এটা তো শেষ হয়ে গেছে, শুধু লেখা আপনি দেখছেন। এই নামটা দিয়ে গেছে তারপর দিন। এই এই রাস্তাটা নিয়ে আসতে সময় লাগবে, তবে এক্সপ্লেনের হবে, এক লাইনে এত পেজ লেখা হবে না। কারণ এর মাঝে কোনো একটা লাইনে সমস্যা আছে, কেটে দিয়ে আবার লিখতে হবে, তখন তো পড়া যাবে না। বেশি easy হয়ে যাবে। এদের মানে এই লাইনটা কেটে দিয়ে যদি লিখতে হয় তখন আরেকটা পড়া গেল। এখন লাইন বলতে লিখতে হবে। এই আপনাদের খাচ্ছেন যারা অনলাইনে, তোদেরকে একটু বলেন কেমন লাগতেছে, তাদেরকে কিন্তু আসতে পারেন ক্লাসে সরাসরি। ভাই এরকম সিঙ্গেল পর্বটা নিয়ে আসতে হবে, কারণ না পারবো এই টাইম নাই কিছু কথা। এই ছোটখাটো নাম দেবো। এইটা লেখাটা আরেকটু এক্সপ্রেস দিতে হবে, বেশি ছোট হয়ে গেছে, আপনি অনেক লেখা মনে হবে যে কম লিখছেন, আপনার লেখাটাকে একটু বেশি দেখেন, লাইনটা এক্সপ্রেস বাড়াতে হবে। এমনি উত্তর হয়েছে।
লাইনগুলো আর কি, আপনার কোনো একটা লাইনগুলো কেটে দিতে হবে, তুলে দিতে এই আনিসুল ভাই এটা তো হবে। হ্যাঁ, এই দুইটাই কাজ, আত্মরক্ষা করতে হবে। সেই বিষয়ে ওদের আত্মরক্ষার ক্ষেত্রে কাজ করে দিতে হবে। কিন্তু জিনিসটা দায়িত্ব পালন করতে হবে। আত্মরক্ষার জন্য 2 নম্বরে কিন্তু দায়িত্ব। আমি বলি, এটাকে একটু ভাগ করে নেবেন, পরে ভাগ করতে পারবেন। না, ভাগ করে রাখতে হবে। আম, তো পরীক্ষার শুরুর আগে যে সময়টা বললো ওই সময় করতে হবে, পরে বুঝতে দেওয়া হবে। কিঞ্চিত দেখছি নাই, মোটামুটি অনুমান করে আপনি আপনার মোটামুটি এত তথ্য পেয়ে যাবেন। এটা আমি ভাগ করে দিচ্ছি, একজন দেখলেই দিবেন। না, ভাগ তো হয়ে গেছে, এইভাবে দুই সাইডে একবারই ভাগ করে। তাহলে এখানে এখানে তো কম করে উঠতে বলবেন আপনি তখন এরপরে যখন দেখতে যাবো তখন তো এটাতে আবার দুই সাইডে একই রকম, ওই সাইডে এবার আপনি যেদিকে যান না কেন, বারবার তার যদি কম করে লাগান বেশি করে যদি কোনো লাগান, কম বেশি নেই, কোনো যতটুকু দরকার ততটুকু দরকার উত্তর হলে হবে। তবে এক কথায় না, মানে আপনি যদি দেখেন হিসেবে মার্ক 10, আপনি এক লাইনে বা 2 লাইনের উপর দিয়ে দেন, দেখি ফলাফলটা কি হবে এটা লিখে দেবেন, ব্যাকগ্রাউন্ড নেই। যেমন এই প্রশ্নে উত্তর করলে হয়ে যেত যে না সে কাগজ হয়েছে, এটা উত্তর দিলে আপনাকে 3 মার্ক দিবেন। এইটা ব্যাখ্যা দিতে হবে, কেন হয়েছে এটা এটা কাজ। আচ্ছা, এটা টেমপ্লেট দিতে হবে, বেশি জায়গায় ইউজ করা হবে, 3, 4, 5, 6, 13 টা নেই। 5টা লিখে দেবো। রান্না বা মৃত্যু, এই ধরনের কথা বলতে হবে। অত্যন্ত যেমন meaning করতে হবে। আর একটা কথা আছে, একটার পর একটা আসতে ঠিক এই আমনি একটা দিন মোহাম্মদ ভাই, কদিন মধ্যে কই আছে, আমনি একটা দিন মোহাম্মদ ভাই বেশ ভালো লাগছিল, এই একদিনই এত খাওয়া বেশ দিয়েছে তোকে দিয়ে রাখা হয়। খাতাগুলো দেখা খাতা ঠিক আছে, এটা কি জন্য, এটা কি ম্যাডাম, এটা কি অনলাইনে কি আছে এখন আপনার সামনে একটা দিন মোহাম্মদ তারা তো খাওয়া মিস করতেছে। ছোট বড় দুই বিস্তার নিয়ে, হ্যাঁ এটা দেখা যাবে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। একটা ছোট একটা বড় মিলে দুই বিস্তার। আপনার কেউ কি লিখতে পারছেন? জি, অনলাইনে যারা আছেন আপনারা আপনাদের লিখে ছবি দেওয়ার কথা ছিল,
আপনারা কেউ লিখে ছবি এখনো আমি পাই নাই। যদি কেউ লিখে থাকেন ছবিটা তুলে দেন। এ জায়গায় খাওয়া দাওয়া চলতেছে, হালুয়া খাওয়া শেষ, এখন আম খাচ্ছে সবাই। আপনারাও সশরীরে চলে আসবেন, তাহলে খাওয়া দাওয়ার আয়োজন হলে আপনারাও পাবেন। এই অলরেডি ঢাকা বিদ্যালয় আছে আমের তোমার তো গেছে ঠিক আছে তারপরে তোমরা কেন ইউজ করে নেন তাহলে সবার হবে এই নাম সবাই নিয়েছেন ফর্মগুলো ফিল আপ করা হয়েছে আজকে একটা গ্যাস সমস্যা খাও রান্না হচ্ছে রান্না হচ্ছে কতগুলো এটা নেন কতগুলো তো ফিল আপ করে দেওয়ার অসুবিধা নেই সেটা ক্লাস ঠিকই পারবে যে আমাদের সুবিধা হয় একটা জিনিস করা আমাদেরকে বেশি দিন দাও আমরা থেকে হিসাব আর এর মাঝে একটা হোক 5 দিনের মাঝে বন্ধের দিন তো বেশি দিন হইলে সমস্যা আর দিলের
শোনেন, শুক্রবার দিন তো সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ক্লাস চলবে, ক্লাস পরীক্ষা চলবে, ঠিক আছে। এবং এই বিষয়ে কোনো কথা নেই, ঠিক আছে। এখন কথা হইলো যে আপনার মঙ্গলবার দেবো না বুধবার দিন দেবো? তিনটা। শনিবারে তো আপনার হচ্ছে শনিবারে মঙ্গলবার। আচ্ছা, শনিবার যে কোনো দিন যে কোনো সময় দিলে তো হবে নাকি? কি? এই শোনেন ভাই, আমাদের থিওরি হচ্ছে আমরা আপনাদেরকে পড়ায়া দিব, সেই পড়ার জন্য আপনার বাড়িতে পড়তে পারেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনার শুক্রবার দিন তো 5:30 ক্লোজ। এরপর শনিবারের জন্য চাচ্ছি যে 10টা থেকে শুরু হোক, 10টা থেকে নামাজ পর্যন্ত, 10টা থেকে নামাজ পর্যন্ত। আর হচ্ছে মঙ্গলবার দিনটা যেহেতু আপনার অফিস ডে, সেটা এখন বাধ্য হয়ে আমাদের বাদ মাগরিব নিতে হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বুধবার আচ্ছা, বুধবার হচ্ছে মানে বুধ এবং মঙ্গলবার একদিন হাইকোর্টের ক্লাস, একদিন লোস কোর্টের ক্লাস, ঠিক আছে। এখন তাদের সাথে কথা বলে দেখবো, যদি তাদেরটা মঙ্গলবার দিন নেওয়া হতো তাহলে আমরা বুধবার দিন নেবো, ঠিক আছে। তিনটা ক্লাস প্রায় একদিন কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি তো মঙ্গলবার হয় তারা দেখা আচ্ছা আচ্ছা, 2 দিন তো ফিক্সড, আর একদিন জানাবো। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটি কিন্তু এইটুকুই, আমরা টেনে বড় করতে পারবো না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে আপনার আমাদের কোর্স ফি একদম সীমিত, কোর্স ফি একদম সীমিত, যাতে আপনারা যারা আমাদের সাথে আছেন একদম যাতে ভাইবা সম্পূর্ণ করে হাইকোর্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন। এই জন্য আমাদের একদম রিজনেবল প্রাইস, অর্থাৎ 24 সাল থেকে যেটা চলছে, 24 গেছে, 25 গেছে, 26 সেটাই আছে। এখনো টাকা কোনো বৃদ্ধি করা হয়নি, কোর্স বৃদ্ধি করা হয়নি। কাজেই দয়া করে কোর্স ফির বিষয়ে কোনো কথা চলবে না, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কোর্স ফির বিষয়ে কোনো কথা চলবে না, হ্যাঁ? আর সর্বশেষ ভর্তির লাস্ট ডেট 15 জুন, তবে আমাদের ক্যাপাসিটি থাকা সাপেক্ষে, আমাদের ক্যাপাসিটি থাকা সাপেক্ষে। ছাড়া তাহলে এই আচ্ছা, 2 দিন। যে আজকে আমরা শুরু থেকে আলোচনা করতেছিলাম, মার্ডার থেকে আলোচনা শুরু করছি। এবং যারা আমার এই আগে ক্লাস বলছেন মার্ডার আপনাদের মার্ডার থেকে প্রতি বছরই করতাম, আমি বছরে কিছু প্রশ্ন দেখলাম প্রতি বছর রিলি বলে লিজেন্ড বলে সব জায়গায় কম বেশি আসছে। মার্ডারে আমার কার্যক্রম হয়েছে এই দুইটা বাদ থেকেই একাধিক যত প্রশ্ন আসে সালে প্রশ্ন আমরা সব প্রশ্ন দিই, সেটা বলেন জুডিশিয়ারিতে অথবা বার কাউন্সিল। আরেকটা সাজেশন দিই, সেটা হচ্ছে কিছু টপিক আছে যে জায়গা থেকে বার কাউন্সিলে প্রশ্ন হয় না কিন্তু জুডিশিয়ারিতে একাধিক প্রশ্ন আছে, ওই প্রশ্ন আমরা টাচ করব। যেই টপিক থেকে
অ্যাডভোকেটশিপের পরীক্ষা প্রশ্ন আছে, বার কাউন্সিল কি বলে, লিজেসও আছে, উভয়টাই পড়ে। অর্থাৎ নির্দিষ্ট টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে ওইটা যখন আপনি অন্য জায়গায় পাবেন অবশ্যই পাবেন। যেমন আপনি যদি শেয়ার রিসিপ্ট দেখেন, চার্জ গঠন নিয়ে ডিসচার্জ নিয়ে কিছু আসছে, আপনার অ্যানালাইসিস আসছে, বাট চার্জ গঠন নিয়ে এই অধ্যায় থেকে বার কাউন্সিলে আদৌ পর্যন্ত কোনো লিখিত পরীক্ষা কোনো প্রশ্ন আসে না। কিন্তু ডিসচার্জ নিয়ে যে একটা ফরম্যাট যে গ্রাফিং আসছে এই আর কি। কিন্তু চার্জ গঠনের উপাদান কি, তারপর চার্জ গঠন অনেক বড় একটা সংগ্রহ, ওই জায়গায় কোনো তথ্য আসে না। কারণ ওটা সম্পূর্ণ বিচারকদের সাথে পৌঁছে দিচ্ছে, চার্জ দিবে নাকি ডিসচার্জ দিবে। এই মার্ডারের এই প্রশ্ন অধ্যায় থেকে আপনি দেখবেন যে প্রত্যেকটা সেশনে পরীক্ষার প্রশ্ন আসছে। এর মধ্যে যত প্রশ্ন আপনি প্রায় 20টার উপরে প্রশ্ন পাবেন, সমস্যা সহ বিভিন্ন প্রবলেমেটিক কোয়েশ্চেন দেওয়া আছে, এই প্রশ্ন সহ এই প্রশ্নগুলো সবই করবো। এখন আমি একটু মার্ডার আর কাল্পনিক মিথ্যাচারের মধ্যে মৌলিক পার্থক্য আলোচনা করবো, যারা নতুন আছে এদের জন্য হবে বাকিদের তো মনে থাকবে। তো আমরা দেখি সেটা হচ্ছে
আর 300 টাকাতে মারানো আর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম 5 টাকা দিতে হবে। একটু কমপ্লিমেন্ট কয়টা যাই হোক, আমরা 299 ধারায় 3টা উপাদান, 299 ধারায় 3টা ইন্টেলিজেন্স আছে, তার মধ্যে ফার্স্ট ইন্টেলিজেন্স হচ্ছে ইন্টেনশন। 300 ধারা তো দেখেন ফার্স্ট ইন্টেলিজেন্স ইন্টেনশন, কার্যকরী সাইডে নলেজ, এদিকেও নলেজ, ওদিকে ন্যাচারাল ইঞ্জুরি বা আঘাতের ধরন, 4 নম্বরেও আঘাতের ধরন। সরি এই সাইডে 3 নম্বর দেখেন ন্যাচারাল হোক বা ইঞ্জুরি, আঘাতের ধরন। 4 নম্বরে এই অতিরিক্ত আছে ইমিউনিটি জেন্ডার। এখন সমস্যায় কোথাও প্রথমে কি মিল আছে, এই জায়গাটা আমাদের মধ্যে জ্ঞান দরকার হবে। বাকিগুলো আমরা মোটামুটি বুঝতে পারি, কমপ্লিট বুঝা যায়। ওই তিনটা এই জায়গায় ইন্টেনশন থাকে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম ঘটনা ঘটে গেছে। দেখেন আমরা উদাহরণ দিয়ে যে করতো, যদি যে কাজটা করা হচ্ছে সেই কাজটা দ্বিতীয় করার জন্যই করে, তখন সেটা মার। যেমন কেউ একজন একটা অস্ত্র ওই ছুরি নিয়ে এসে ছুরি দিয়ে আঘাত করে, আঘাতের মধ্যে এই আঘাতের মধ্যে তখন মারা, তখন এটা মারা হবে। কেন এই ছুরিটা যে আঘাত করছে কেউ চুরি করলো, ইমিডিয়েটলি দেন তারা ভাই ইন্টেনশন কাউকে আঘাত করার জন্য আঘাত করছে, যে তাকে এই গুলিটা বলেই ওই লোকটা মারা গেছে, গুলিটাও মারা। দেখেন অর্থাৎ যে কাজটা মারা গেছে কাজটা করা হয়েছিল মারা গেছে। আরেকটা কাজ হচ্ছে যে আরেকজনকে মারার জন্য করা হয়েছে, কিন্তু সেই কাজটা ফলে ঘটনাটা না ঘটছে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম এর আগে ক্লাসে, পাশাপাশি 2টা বিল্ডিং আছে, বিল্ডিং এর মাঝে থাকা জায়গা থাকে, এই জায়গায় একটা কি করলো প্লাস্টিকের বস্তা দিয়ে বিছানা রাখলো, যাতে বুঝতে পারে যে এখানে কি আছে বা এই জায়গায় এটা মনে করে আপনার উদ্দেশ্য হচ্ছে যে ওই লোকটা মারা যায়। আপনি আপনার বন্ধু বা শত্রুকে দিয়ে হাতে গেলে দিয়ে বললেন যে সব ওই সাথে বা আটটাতে বন্ধ করে দিয়ে ওদের সাথে নিয়ে সাথে নেওয়ার পর সে মনে করলো যে ছোট্ট জায়গা করে মাথা পা হচ্ছে ওই 10 তলা দিকে তুলে পড়ে গিয়ে মারা গেছে, তখন এটি একটা কালকর্ম ভূমিকা। হ্যাঁ, আপনি ওই জায়গায় ওই যে বস্তা দিয়ে বিছানা রাখছেন, তাকে মাথা পায়ে রাখার জন্য কিন্তু ওই লোকটা ওই জায়গায় দিয়ে শক্ত জায়গা মনে করে পাড়াবে মারা যাবে পড়ে যায়। উদ্দেশ্য ইন্টেনশন ছিল, ওই লোকটা পড়ে গেছে, পড়াটা কিন্তু আপনি ফেলে দেন, খেয়াল করেন ওই পড়াটা কিন্তু আপনি ফেলে দেন, নিজে নিজেই গেছে। হয়তো উদাহরণ আছে যে একজন একটা ফ্রুট পুরো দিয়ে রাখছে, পরে পাতা বিছায় রাখছে, শক্ত করে পড়ে দিয়ে মারা যায়। ওই দিকে পড়ে গেছে, পড়ে যাওয়ার ফলেই মারা গেছিল। ওই পড়ে যাওয়াটা আপনি ভেবে দিন, খুব আপনি করেন কাল করে ধরেছে পড়েছে সারা থেকে পড়ে গেল, ধাক্কা দিয়ে আপনি ফেলেন দেন, নিজে নিজে পড়ছে, কিন্তু আপনি চাইছেন যে ওই জায়গায় ভুল পাতা মিস করতে আপনি করছেন কাল করে বলেছে, কিন্তু সাথে নিজে যাবে ধাক্কা দিয়ে কারণ পড়ে যাওয়াটার কারণে মারা গেছে, ওই পড়ে যাওয়াটা আপনি ফেলেন। এখানে স্যার হ্যাঁ অবশ্যই হোমিসাইড, হত্যা করা যাবে না, হোমিসাইড। হোমিসাইড মানে প্রাণনাশ, লোকটা মারা গেছে। হোমি হচ্ছে হিউম্যান, সাইড হচ্ছে সাইডার, প্রমাণ বল, দুইটা মিলে হচ্ছে একটা মানুষের প্রাণহানি। আমরা প্রাণহানি বলতে পারি বা কি বলতে যে রুহ বের হয়ে গেল। এখন দেখেন এইদিকে ইন্টেনশন, এদিকে দুইটাই আমার উদ্দেশ্য হচ্ছে তাকে মেরে ফেলা, কিন্তু এই ইন্টেনশনে যেই কাজের ফলে লোকটা মারা গেছে সেই কাজটা আসামি নিজেই করছে, অথবা তার প্রত্যক্ষ কাজেই হয়েছে। আর এই জায়গার যে ইন্টেনশনটা, এটা হচ্ছে যে তার
পরোক্ষভাবে হয়েছে এবং ওই কাজের ফলে ঘটনাটা ঘটে নাই, মানে যে কাজের ফলে মারা গেছে ওই কাজটা আসামি করে না। যেমন ওই যে বললাম ছাদ থেকে পড়ে গেছে, ওই ছাদ থেকে ফেলে দেওয়াটা আসামি ফেলে দেয়, কিন্তু আসামি যদি ধাক্কা দিয়ে ফেলে দেয় মার্ডার। কিন্তু ওই জায়গা থেকে আসামি চেয়েছিল যে আসাম এই ভিকটিম ওই জায়গা থেকে পড়ে যায়, কিন্তু সে নিজে তাকে ফেলে দেয়নি। এই যে সে চেয়েছিল, এই চাওয়াটার এটাও তো ইন্টেনশন, সে মারা যায়। তাকে ছাদে নিয়ে গেছে কি জন্য? সে যাতে পড়ে যায় মারা যায়। ওই জায়গা থেকে আর একটা বিল্ডিং আছে, এই জায়গায় সিঁড়ি মনে করে যা পা দিয়ে সে পড়ে মারা যায়, কিন্তু ধাক্কাটা ওই যে পড়ে গেছে, পড়ে যাওয়াটা সে ফেলে নেয়। বুঝছেন কিনা? আর ওই নলেজটা আছে যে এখানে গেলেও হ্যাঁ, তাহলে এই ইন্টেনশন আর ইন্টেনশনের মধ্যে পার্থক্য আছে। এইবার আসে নলেজ, আর এই জায়গায় নলেজ। নলেজটা হচ্ছে যে কেউ একজন ব্যক্তি অসুস্থ আছে, আপনি জানেন যে তার কোথাও অপারেশন করা আছে, সার্জারি করা আছে, দুর্বলতা আছে, 2-1 দিন আগে হসপিটাল থেকে আসছে, তখন ওই জায়গাটায় একটু চাপ দিলে তার সেলাই খুলে যাবে, এরকম আপনি জানেন। জেনে কি করলেন? তার সাথে মেরে ফেলানোর উদ্দেশ্যে ওই জায়গায় ধরে একটা চাপ দিয়ে দিলেন। কিন্তু সাধারণ সুস্থ ব্যক্তিকে ঠিক ওইভাবে যদি পেটে ধরে একটা চাপ দেওয়া হয় তাহলে লোকটা মারা যায়, সুস্থ ব্যক্তি। কিন্তু এই লোকটা জেনে শুনে এই কাজটা করছে, মারা হয়েছে। কিন্তু ঠিক এই কাজটা যদি একজন যে লোকটা জানে না সেই লোকটা এই কাজ করে, ওই লোকটা মারা যায়, তখন সেটি হবে কালপেবল হোমিসাইড। এই যে নলেজটা ওই ব্যক্তি ছিল আর এই ব্যক্তি ছিল না। এই পর্দার ওই পাশে আরেকজন লোক আছে, এইটা মেরাজ জানে, আমি জানি না। মেরাজ সাহেব কি করলো, আমাকে বললো যে আপনি ওই জায়গায় দেখে আপনার নিশানা ঠিক আছে কিনা, ওই জায়গাটা গুলি করেন তো। ওই যে 3 নম্বর পর্দার 3 নম্বর ওই জায়গাটা গুলি করে বলে দিল। কিন্তু ওর আড়ালে যে আরেক ব্যক্তি আছে, এটা আমি জানি না, সে জানে। সে চেয়েছে যে আমি যাতে গুলি করলে ওই লোকটা মারা যায়। এখন এই জায়গায় দেখেন নলেজটা আমার নাই, তার আছে। সে ওটা বলার কারণে আমি ওই জায়গায় তো নিশানা ঠিক করতেছি আমার ঠিক আছে কিনা, আমি গুলি করতাম, এই গুলির ফলেই লোকটা মারা গেছে। কিন্তু গুলিটা কি আমি করছি ওই লোককে মেরে ফেলানোর জন্য? করি নাই। কিন্তু নলেজটা তার ছিল, সে কিন্তু আমাকে উস্কানি দিয়েছে যে ওই জায়গায় গুলি করে, এবং তার উদ্দেশ্য যে এই গুলিতে যেন ওই লোকটা মারা যায়, তার ইন্টেনশন কিন্তু ঠিক আছে। কিন্তু আমার ইন্টেনশনও নাই, নলেজও নাই, আমি কোনো অপরাধী করি, আমি খালাস হবো। কিন্তু সে কি করছে? কালকে বললাম ঠিক এই কাজটা যদি নলেজ তারও থাকে আমারও থাকে, আমি যদি তাকে মেরে ফেলি মারা যায়, তখন আমি হচ্ছি ভাড়াটি। এখন এই যে বিভিন্ন সময় লোক ভাড়া করে যে মেরে ফেলে না, এই ভাড়াটি এখনই জানে যে তাকে কেন মারতেছে এবং তাকে মারতে হবে, এই কাজটাও সে জানে। তাকে কোনো একটা টাকা দিচ্ছে বা অন্য কোনো সুবিধা দেওয়ার বিনিময়ে এই হত্যাকাণ্ডটা ঘটাচ্ছে, তখন সেটি হয়ে যাবে মার্ডার। ন্যাচার অফ ইনজুরি, এদিকেও ন্যাচার অফ ইনজুরি। আঘাতের ধরনটা কেমন? যদি হয় নর্মাল যে ধরনের আঘাত করা হয়েছে, এই আঘাতে সাধারণত সুস্থ ব্যক্তিকে মারা যায়, কিন্তু ওই লোকটার অন্য কোনো দুর্বলতা ছিল যার কারণে লোকটা মারা গেছে। ওই যে অপারেশনের রুগী বললাম, এই অপারেশনের রুগীটা আপনার নলেজ নাই, কিন্তু আঘাত দিয়েছে, মারা গেছে। তাহলে ওই আঘাতটা যদি সুস্থ একজন ব্যক্তিকে দেওয়া হয়, সুস্থ ব্যক্তি মারা যাবে। তাহলে এই জায়গায় ন্যাচার অফ ইনজুরি, এই আঘাতের ধরনটা কোন প্রকৃতির দেহ হচ্ছে সে প্রকৃতির উপর নির্ভর করবে, এটা কি মার্ডার হবে নাকি কালপেবল হোমিসাইড হবে। আবার দেখা যাচ্ছে যে এই জায়গায় মাথার এই পিছনে ক্রিমিনাল এই প্র্যাকটিস করলে, এগুলো পড়লে কিন্তু অনেক কিছু জানা যায় এবং আমরা অনেক ডিপে চলে যাবো অনেক বিষয়। এই যে মার্ডার, তারপরে আপনার আরো যে হার্ট আছে, এগুলো অনেক কিছু আমাদের টোটাল বডি। এবং ক্রিমিনাল লয়ার হতে হলে কিন্তু সাহসী থাকা লাগে। হার্ট যদি চিকেন হার্ট হয়, মানে মুরগির বাচ্চার মতো হার্ট হয়, জল পথে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিমিনাল লয়ার হয়ে যাবে। ক্রিমিনাল লয়ার হতে হলে অবশ্যই আপনাকে মনটাকে অনেক শক্তিশালী করতে হবে, কারণ আপনার এমন হতে পারে যে আপনাকে লাশটা দেখতে হচ্ছে যে লাশটা কি অবস্থায় আছে। আপনি এখন মৃত মানুষ দেখলে ভয় পান, তাহলে আপনি কখনো হতে পারবেন না, ক্রিমিনাল লয়ার হতে পারবেন না। কোন অস্ত্র দিয়ে হত্যা করছে, এই অস্ত্র উদ্ধার হয়েছে, রক্ত মাখা অস্ত্র দেখে আপনি আপনার ওই কাহিনীতে চলে গেলেন, আপনি বেহুশ হয়ে গেলেন, তাহলে হবে না। আপনাকে ওইটা নিয়ে দেখতে হবে, এইটা নিয়ে আপনাকে জেরা করতে হবে যে প্রডিউস করছে, সাক্ষীকে। আবার ম্যাজিস্ট্রেট আসছে, আপনি বলেন ম্যাজিস্ট্রেট টাইম করতে পারবেন। হ্যাঁ, একজন অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেটকেও জেরা করে। কোন ক্ষেত্রে? ওই যে 22 ধারা জবানবন্দি নারী শিশু আইনে, আর হচ্ছে যদি যখন আসামি অনসিক্সটি করে তার দোষ স্বীকার করে, কনফেশনাল স্টেটমেন্ট দেয়, তখন তাকেও জেরা করতে হয় এই ম্যাজিস্ট্রেটকে।
আশা কি বলে আশার পক্ষে আইনজীবী যারা করে যে আপনি যখন তার স্টেটমেন্ট নিয়েছিলেন তখন তাকে বুঝিয়ে বলেছিলেন কিনা, সে কি ভলান্টারিলি বা স্বেচ্ছায় দিয়েছে নাকি জোরপূর্বক মারধর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তাকেও জেরা করতে হবে। তার মানে একজন আইনজীবী শুধুমাত্র এই যে আসামিকে বা সাক্ষীকে জেরা করে না, একজন ম্যাজিস্ট্রেটকে জেরা করে প্রয়োজন হয়। তার মানে সাহস তো অবশ্যই লাগে, না হলে তো আপনি নিজে ভাবেন কি ম্যাজিস্ট্রেট জেরা করবেন, দরকার নেই। তাহলে এখন দেখেন যে ন্যাচার অফ ইনজুরিটা, আঘাতের ধরনটা এমন হয়েছে যেমন আমাদের মাথার পিছনের এই সাইডটা ছোট বাচ্চাদের দেখবেন যে অনেক নরম। এজন্য ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমাদের গ্রামের দাদি নানি বা মা খালারা তারা কি করে, একটু নরম বালিশের পরে সুন্দর করে রাখে, যাতে মাথার সাইজটা একটু সুন্দর হয়। একটু এলোমেলো হয়ে গেলে মাথার সাইজটা একটু এলোমেলো হয়ে যায়, অর্থাৎ এই জায়গায় অনেক কম। এবং শুধুমাত্র ছোটবেলা ছিল এমন নয়, এখনো আছে। আপনার এই জায়গায় যদি ছোট্ট একটু আঘাত পায় ঘুরে পড়ে মারা যাবে। মানে আঘাতটা যদি সঠিক ভাবে দেওয়া যায় তাহলে এক আঘাতে আপনি মারা যাবেন। ওই আঘাতটা আপনি সাইডে যতবার দেন না কেন ওর থেকে 5 গুণ বেশি জোরে দিবেন, মরবে না। কিন্তু ঠিক এই জায়গাটা আঘাত লাগলে মানে দেখেন অনেক সময় পিছন দিয়ে আঘাত সাথে সাথে পড়ে, কারণ তখন তার সেন্সটা কাজ করে না, ওই সময় sense নেই সেন্সটা। এখন দেখা যাচ্ছে যে এই আঘাতের ধরনটা এত জোরে যে সাধারণ আমি যদি এই ভাইকে একটা চড় মারি মারা যাবে, মারা যাবে না। কিন্তু চড়টা আমি দিয়ে ফেলতে যায়, সেখানে আঘাতের ধরনটা এমন স্বাভাবিকভাবে ওই চড়ে কিন্তু মারা যাবে। কিন্তু এই লোকটার এই জায়গায় দেওয়ার কারণে কিন্তু মারা গেছে, তখন এই লোক মারা না। কারণ এই জায়গায় আঘাতের ধরনটা এমন যে এই জায়গায় যে কোনো ধরনের সুস্থ ব্যক্তি হোক আর অসুস্থ ব্যক্তি হোক, তাকে আমি আঘাত দেবো, লোকটা সেন্সলেস হবে। কিন্তু আঘাতের ধরনটা যদি ওইটাতে করে একটু জোরে দিই তাহলে লোকটা তো মারা যাবে না। তাহলে আঘাতের ধরন এমন যে সুস্থ ব্যক্তি তো মারা যাবে না। কিন্তু কোনো এক ব্যক্তি দেখা যাচ্ছে যে কোনো একটা প্রবণতা ছিল, ঠিক ওইটা আঘাত করে ওই লোকটা মারা যাবে, কিন্তু সুস্থ ব্যক্তিকে মারবে মারা যায়। তখন কালকে বলতে মিসাইল ইমিডিয়েটলি ডেঞ্জার আছে, বিপজ্জনক, বিপজ্জনক নিশ্চিত ওই মুহূর্তে ঘটবে। 10 তলা থেকে 7 থেকে একজন একটা রাস্তায়, এই যে সাইডের রাস্তা আছে উপর থেকে একটা পিক ফেলে দিল এই জায়গায় নির্দিষ্ট কাউকে পাওয়ার উদ্দেশ্য নাই, কেউ একজন আওয়াজ দেওয়া হোক বা আহত হোক। এবং ওই জায়গা থেকে পথচারী যারা যাচ্ছে যদি কারো মাথায় পড়ে মারা যাবে, কারণ মাথায় এই জায়গায় সেন্স নেই, ওই জায়গা ওই জায়গা থেকে পড়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে ইমিডিয়েটলি ডেঞ্জারাস হচ্ছে আসলে বিপজ্জনক কেমন যে মারা যাবে। আমরা এই জায়গায় আছি, ওই জায়গাতে দরজা খুলেই কেউ একজন এই জায়গাতে বোমা দেবে দিয়ে দৌড়ায় চলে যাবে। এর ভিতরে কারণ মারার উদ্দেশ্য নেই, কেউ না কেউ আমরা মারা যাবে ওই বোমা যদি বাস করে। আবার দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে এসে একটা রামদা সব বের করে এই জায়গা চাইলে বলবে, কারণ আমাদের এটা যার গায়ে লাগবে আমরা মারা যাবো। অথবা এই নিয়ে রামদা যারে কাছে তার একটু অর্থাৎ এই কাজটা হচ্ছে কি ডেঞ্জার আছে। এবং এটা আসলে বিপজ্জনক ঘটবে। দেখা যাচ্ছে যে কোনো একজন কয়েকজন মানুষ জড়ো হয়ে একটা মিটিং করতেছে বা পুলিশ কি করলো ওই জায়গায় গুলি করবে, যা ওই জায়গায় ওদের গুলি করবে এবং ব্যক্তিকে তার মেরে ফেলার উদ্দেশ্য নেই, যার গায়ে লাগবে এটা লাগবে এবং মারা যাবে, আসলে বিপদ। এই জায়গায় আমরা আছি, কি করলে দরজা আটকে দিয়ে এই জায়গায় পেট্রোল দিয়ে আগুন ধরে দেবে, মারা যাবে না, তাহলে যাবে। এই যে আসলে বিপজ্জনক নিশ্চিত ঘটবে, এই জায়গায় কাউকে ছিল কোনো সুযোগ নেই মারা যাবে। এই জায়গায় ওই লোকটার জ্ঞান ছিল কি ছিল না, ওই লোকটার পরিণতি জানতো কি জানতো না, জানেন না। ব্যতিক্রম আছে, এটা প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় ব্যতিক্রম আছে 5টা। Grave sudden provocation, exceeding to right of private defense, exceeding the power of public servant, sudden fight, jail with consent. 5টা। এই 5টা হলে কালকেবল হোমিসাইড হবে। দেখেন এই জায়গায় কালকেবল হোমিসাইডের 299 দ্বারা কয়টা পেয়েছি, লিখটা এই জায়গায় এসে দেখি 5টা, নাকি 5টা মোট কয়টা হলো 8টা। মার্ডার আছে এই জায়গায় 5 কয়টা 4টা। এই যে ফার্স্ট যে ব্যতিক্রম আছে এর মধ্যে 3টা আছে মার্ডার হবে, এই 3টা প্রেক্ষাপট। আর এই 5 নম্বরে যদি 18 বছরের কম হয় তাহলে মার্ডার হবে। তাহলে এই যে 3টা এই একটা 4টা আর এই 4টা কয়টা হলো 8টা। তাহলে 2টা ধারাতে অ্যালকোহল হোমিসাইডে পাবো 8টা, মার্ডারও বেশি 8টা প্রেক্ষাপট যদি থাকে মার্ডার, আর 8টা প্রেক্ষাপট যদি থাকে অ্যালকোহল হোমিসাইড। এখন এই প্রথম ব্যতিক্রমটা কি, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন।
হঠাৎ গিয়ে মানে মারাত্মক এবং সাডেন প্রভোকেশন, কেউ উস্কানি দিয়েছে। উস্কানিটা মানে যে কোনো একটা বক্তব্য তেমন না। কোনো কিছু একটা দেখেও সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে, অর্থাৎ সেলফ ডিফেন্স হারিয়ে ফেলছে, কন্ট্রোল হারিয়ে ফেলছে। তার আত্মনিয়ন্ত্রণ যেটা, যে মেজাজ খারাপ হয়ে গেছে, সে কোনো কিছু বুঝতে পারে না কি হচ্ছে। এই যে আমরা উদাহরণ দিয়েছি যে কেউ একজন থেকে বাপ মাত্র কাজে দাঁড়িয়ে সাথে সাথে তখন তার মাথায় কাজ করবে যে তুই আমার বাপ মাত্র দাঁড়া, তুই একজন শেষ করবি, এরকম কিছু হবে। যেগুলো অফেন্স হয় দেখবেন যে এগুলো ঘটছে। আমরা একটা প্রশ্ন দেখবো 2004 সালে অ্যাডভোকেসি যুক্ত পরীক্ষা। দেখেন আমরা দেখি প্রশ্নটা। একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তাহার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ ও আবেগপ্রবণ অবস্থা দেখিতে পায়। সে রাগান্বিত হইয়া, এই যে পয়েন্ট কিন্তু এই দেখেন, রাগান্বিত হইয়া এবং বোনকে দাওয়ের আঘাতে হত্যা করে। তাৎক্ষণিকভাবে করছে, খেয়াল করেন। সেই অবস্থা দেখছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মানে তার এই যে হঠাৎ করে তার মাথা ঠিক নাই, তাই দুজনকে মেরে ফেলছে। দাওয়ের আঘাতে হত্যা করে বেপরোয়াভাবে ট্রাক চালাইয়া বাড়ি হইতে বাইর হইয়া যাওয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দেন। ট্রাক ড্রাইভার আসছে, বাড়ি এসে ঘটনা দেখলো, দাওয়াতের মধ্যে দুজন মেরে ফেলল। গাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, পথচারী আরেকজনকে মেরে চলে গেছে। তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হবে সেটা বলা। তাহাকে জোড়া খুনের জন্য দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত করা হয় এবং রাস্তায় মহিলাকে চাপা দিয়ে হত্যার জন্য দণ্ডবিধি 304 ধারায় অভিযুক্ত করা হয়। ট্রাক ড্রাইভার তার পক্ষের সমর্থনের জন্য আপনার নিকট আছে। আসামির সমর্থনে আপনার যুক্তি কি হইবে, কারণ ও হেতু সহ বর্ণনা করুন। এই যে যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে যদি হয় তাহলে এই যে সেকেন্ড পার্ট কি হবে, এক নম্বর জানি কি হবে, কাল্পনিক হোমিসাইড। কাল্পনিক হোমিসাইডের সংখ্যা কম দাঁড়ায় আছে 304। আর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দেখেন দুইটা, একটা হচ্ছে 302 আর একটা হচ্ছে 304। এই যে প্রথমে তার বোনকে এবং পার্শ্ববর্তী এক যুবককে এক জায়গা থেকে যে তার কন্ট্রোল হারিয়ে ফেললো, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, এই অফেন্সের কারণে জোড়া খুন করলো, সে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো 302। মার্ডার করছে, সে কি মার্ডার করছে না মার্ডার মামলা কিন্তু মার্ডার হবে। দেখেন বাদী পক্ষ কখনো কম চায় না, বাদী পক্ষ বেশি চায়। আত্মহত্যা করছে, বাদী পক্ষ মামলা করছে মার্ডার। কালকেবল হোমিসাইড হয়েছে, বাদী পক্ষ মামলা করবে মার্ডার হয়েছে। আসামি পক্ষ দাবি করবে যে না এটি মার্ডার না, কালকেবল হোমিসাইড হয়েছে, অথবা এটা সুসাইড হয়েছে। কোন সাইড হয়েছে এটা আসামি পক্ষ দেখাবে। এই কথাটা আমার মনে আছে এভিডেন্স অ্যাক্টে 105 ধারাতে মনে আছে। আসামি পক্ষ যদি যে পক্ষ দাবি করবে যে এই জিনিসটা ঘটনাটা ব্যতিক্রমের মধ্যে পড়ে অথবা এর এক্সেপশনের মধ্যে পড়ে, তখন তাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ বার্ডেন অফ প্রুফ তখন তার প্রুফ থাকবে আসামির উপর। আসামি বলতে চাচ্ছে যে না গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হওয়ার কারণে আমি আমার বোন এবং পার্শ্ববর্তী ছেলেটাকে এই জোড়া খুনটা করছি, আসামির পক্ষে আপনি যখন আইন দিতে আপনি যখন দেখাবেন যে না এটা মার্ডার হয়নি, কালকে হোমিসাইড হয়েছে। কেন? কারণ তখন তার এই ঘটনা দেখে সে তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছে। সুতরাং এটি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন হওয়ার কারণে কালকে হোমিসাইড হবে। এটি কোথায় আছে? 300 ধারা 2য় অধ্যায়ের 1 নম্বর বিধান অনুযায়ী এই ঘটনাটি মার্ডার হবে না, কাল্পনিক হোমিসাইড। তাহলে কাল্পনিক হোমিসাইড হলে 302 ধারা অভিযোগ গঠন করার কোনো সুযোগ নাই। নিয়ে যাবেন কোথায়? 304 এর অর্থদণ্ড দিলেও হবে। 304 টা ধারাটা পড়বে, যেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে, 10 বছর কারাদণ্ড আছে, অর্থদণ্ড আছে। এখন চলে আসেন যে এই ঘটনায় আরেকটা কি হলো, সে পথচারীকে হত্যা করে চলে গেছে। পথচারীকে হত্যা করলে 304 বি ধারা থেকে অপরাধ। এই জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ আছে কোনটা? 304 এই জায়গায়। 304 এ হচ্ছে কালকেবল হোমিসাইড। কালকেবল হোমিসাইড হবে না, কারণ সে যখন এই ঘটনাটা ঘটালে চলে যাচ্ছে তখন তার মাথাটা ঠিক ছিল না। এই না যার কারণে সে নেগলিজেন্টলি হয়তো ওই হত্যাকাণ্ডটা করে ফেলছে, অবহেলার কারণে ঘটছে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করে না। কিন্তু এই জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে না পথচারীকে সে কালকেবল হোমিসাইড করাইছে, কারণ তার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না। এই যে ইন্টেনশন না থাকার কারণে তাকে কিন্তু সাইডের কেসার এই ইন্টেনশন ছিল ওই কোপটা না দিয়ে কোপ দিতে মেরে ফেলার জন্য।
এই ইন্টেনশন দেখা তার বিরুদ্ধে 302 ধারা মার্ডার অভিযোগ আনা হয়েছে। তাহলে আপনি যখন আসামি পক্ষের আইনজীবী তখন আপনি অর্থাৎ এই প্রশ্নে এখন আইনজীবী তো কোর্টে গিয়ে এই জায়গায় আপনি ব্যাখ্যাটা কিভাবে দিবেন? আসামি পক্ষের আপনাকে বলতেছে আপনি হচ্ছেন আসামি পক্ষের আইনজীবী, কি করবেন? আপনাকে তখন দেখাতে হবে যে না এই যে ঘটনা ঘটছে সেই ঘটনাটা লিখবেন, লিখে বলবেন যে যেহেতু তার বোনকে 20 বছর বয়স্ক বোন এবং পার্শ্ববর্তী যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তার স্ত্রী দিয়ে ফেলছে, এই কারণে সে তাদেরকে যে জোড়া খুন করছে, হত্যা করছে, এই হত্যাকাণ্ডটা 300 ধারা ব্যতিক্রম 3 অধ্যায়ের প্রথম ব্যতিক্রমে গ্রেভের সাডেন প্রভোকেশন বা বাংলায় লিখবেন দেখি কি বলে মারাত্মক ও আকস্মিক, আকস্মিক মানে সাডেন, মারাত্মক ও আকস্মিক উস্কানি। ওই জায়গায় আবার লিখছে কেউ কেউ উত্তেজনা, উত্তেজনা তো আর এক কথা, প্রভোকেশন মানে চাপাই না, মানে উত্তেজনা দিয়ে একটা আবার আলাদা জিনিস। প্রভোক করা হচ্ছে যে খেপাই তোলা, সেটা কথা দ্বারা, কাজের দ্বারা, কোনো একটা আকার ইঙ্গিত ভঙ্গি দিয়ে, সেটা হচ্ছে আরেকজনের কে খেপাই তোলা যে ঠিক আছে তুমি এই কাজটা করো, করতে বাধ্য করো। তাহলে এই গ্রেভের সাডেন প্রভোকেশন হয়েছে, এই কারণে এইটি চলে গেছে কালকেবল হোমিসাইড। সেকেন্ড যে কথাটা লিখবেন সেটা হচ্ছে যেহেতু সে যাওয়ার সময় একজন কত তারিখে নিহত করেছে, কত তারিখ মহিলাকে, তাকে বেড়ে ফেলানোর উদ্দেশ্যটা ছিল না, ইন্টেনশন ছিল না, এইটা হয়তো তার ভালোভাবে বা কি বলে যে নেগলিজেন্টলি না করে ভালোভাবে যদি চালাই দিত, অবহেলা না করে, তাহলে ওই মহিলাটা চাপা দিয়ে মারা যেত না। সুতরাং সে যেহেতু অবহেলামূলক ভাবে তাকে মেরে ফেলছে, তার বিরুদ্ধে 304 অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ করতে হবে। আপনাকে এই প্রশ্ন মার্ক যদি 5 থাকে দিবে না, চাই অবশ্যই দিবে। কিন্তু ঠিক এইভাবে যদি না বলে আপনি আকার ইঙ্গিত দিকেও চলে যান, আপনাকে 2 বাড়াই দিবে। আপনাকে সুন্দরভাবে প্রশ্ন অল্প কথায় আপনি মূল কথাটা বলে দিন, এজন্য দেখেন কত সুন্দর করে আপনি নিয়ে আসবেন যে আপনার এই কথাটাই যে একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে নাকি ভালো জায়গা থেকে এটা খুবও প্রশ্ন। এজন্য একটা প্রশ্নটা বানানোর জন্য ঘটনাটা কাছে কনসেপ্ট ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্রাই করছে। বস্তিতে থাকুক আর শহরে থাকুক, ভালো জায়গায় থাকুক, বা কি বলে যে স্ট্যান্ডার্ড সোসাইটি থাকুক, সেটা কোনো ব্যাপার না। একদিন সে অসমের বাড়িতে আছে, তার কথা এটা ফোন করে দেখে ফেলছি। এরপরে ও এসে চলে আসুন ব্যতিক্রম, 3টা ব্যতিক্রম আছে। এই প্রেক্ষাপট যদি তৈরি হয় তখন মার্ডার হয়ে যাবে। এটা কোনটা? এই যে ঘটনাটা ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা কিন্তু অজুহাত হিসেবে ব্যবহার করে। অজুহাত কেমন? দেখা যাচ্ছে যে সে এই আসামি দাবি করতেছে যে না আমার ওই সময় মাথা ঠিক ছিল না। যেমন রামিসার মামলায় তার আইনজীবী রাষ্ট্রবিরুদ্ধে আইনজীবী দাবি করছে, কি করছিল যে না ওই সময় সে মূলত নেশা করে, ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে তার পরিণতি সে এই ঘটনাটা ঘটাই হয়েছে। তাহলে এই জায়গায় কি এটা প্রযোজ্য হবে? এই ঘটনাটা কি? সুতরাং এটি হবে মার্ডার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতেছে, সেই কাজে ভিকটিম আত্মরক্ষার অধিকার আসামি না। সেই সময় যদি আসামি যদি ভিকটিমকে দেওয়া হয় তখন সেটি মার্ডার হবে। যেমন এসে বললাম যে নাক ধরে টানাটানি করতেছে, ওই উদাহরণটা যদি দিই যে একজন আপনার নাক ধরে টানতেছে, তাহলে আপনি উদাহরণ আপনি নাক দিয়ে আপনি গালি দিয়ে দিলেন। ও বলে তোর এত বড় শান্তি, আমার বাপ কত গালি দিচ্ছিস, তারপরে এখন এই যে অজুহাত হিসেবে সে কিন্তু ওই গালিটা আত্মরক্ষার অধিকার প্রয়োজিত হবে, যাতে এই কথাটা শুনে আপনি তার নাটকটা ছেড়ে দেন। অথবা সে তাকে আপনি নাক ধরে টানার কারণে সেও আপনার নাক ধরে ছেড়ে ধরছে, কিন্তু আপনি বিশ্বাস নিতে না পারেন। এই যে নাক ধরে যখন চেপে ধরছে তখন আপনি বলবেন যে কি ব্যাপার, কি আমার নাক ধরে ধরছিস, আমি নিঃশ্বাস দিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, দাঁড়াতে এখনই শেষ করবি। এই যে সে যখন নিজেই তো এই যে আপনার নাকটা লাগবে, আপনাকে নাক ধরছে কি জন্য? যখন সে তার নাকটা আপনি ছেড়ে দেন, আসামি ছেড়ে দেয়, সেই কাজটা না হওয়ার কারণে সে কি করলো, তাকে মেরে ফেললো, যে তোর এত বড় সাহস আমার নাক ধরে টেনে ফেলছি। তখন এই যে আসামি ভিকটিম মূলত সেলফ ডিফেন্স ব্যবহার করতেছিল, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিল। এই অবস্থায় যদি ভিকটিমকে মেরে ফেলে তখন এটি মার্ডার। সরকারি কর্মকর্তা এই গ্রেভেন্স সাডেন প্রভোকেশনের সময় যদি সরকারি কর্মকর্তা নিজেই ভিকটিম হয়, তাহলে আসামি
মার্ডার করছে, কালকে হোমিসাইড করে না। যেমন উদাহরণ আছে, একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য নিচ্ছে, দেওয়ার পরে তিনি বললেন সাক্ষীকে যে আপনার একটা কথা বিশ্বাস করি, আপনি যত সাক্ষী দিলেন সব মিথ্যা ছিল। এটা বলার কারণে ওই সাক্ষী মেজাজ খারাপ হয়ে গেছে, যে হঠাৎ হঠাৎ ওই কথাটা শুনে তার মাথা খারাপ হয়ে গেছে, সে কি ম্যাজিস্ট্রেটকে মেরে ফেললো, তখন সেটি মার্ডার হবে, কারণ ভিকটিমটাকে এই জায়গায় সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যদি ভিকটিম হয়, ভিকটিম যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় অপর পক্ষ যদি তাকে মেরে ফেলে, যেমন কেউ কিল ঘুষি দেওয়া দিয়ে শুরু হচ্ছে, এবং যে আত্মরক্ষার জন্য যে অধিকার প্রয়োগ করতেছে তাকেই কিন্তু অপর পক্ষ মেরে ফেলে, তখন সেটি মার্ডার হবে। আরেকটা হচ্ছে এটাকে যদি কেউ প্রতিবাদ হিসেবে দেওয়া যায়, তাহলে এই তিনটা প্রেক্ষাপট যদি তৈরি হয় তখন কি হবে, মার্ডার হবে। তাহলে মার্ডারের এই জায়গায় আমরা 4টা পেলাম, আর এই জায়গায় 3টা পেলাম, কয়টা? আরেকটা পরে আমরা আসতেছি, তুমি যখন সরকারি কর্মকর্তা ক্লিয়ার, দুই নম্বর আচ্ছা, আত্মরক্ষা হচ্ছে যে ভিকটিম নিজেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছে, কিন্তু আসামি এই আত্মরক্ষার অধিকার প্রয়োগকেই সে তার নিজেকে দাবি করতেছে যে আমার ওই কথা ঠিক ছিল। ধরুন একজন ব্যক্তি এসে আপনাকে মারধর শুরু করলো, এখন আপনাকে মারধর করলে আপনি কি বসে থাকবেন? পাল্টা আপনি মারধর করবেন। এখন আপনি কি করলেন, আপনার সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষার জন্য আপনি তাকে মার দিলেন, যে সে একটা মার দিয়েছে আপনিও মার দিলেন। তখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে আপনি আমার গায়ে হাত দিলেন, এত বড় সাহস, মানে এখনই আপনার শেষ করে দিবেন, দিয়ে আমি কি করবো, আপনাকে মেরে ফেলবো। তখন আপনি যে কাজটা করতেছিলেন সেই কাজটা আপনি আত্মরক্ষার জন্য করতেছিলেন, কিন্তু শুরুটা প্রথমে আমি যে মারটা দিলাম, তো আত্মরক্ষার জন্য মারটা দিই, শুরুটা আমি করছি, কিন্তু আপনি দিচ্ছেন আমাকে পাল্টা, ওই আপনারটা ছিল আত্মরক্ষার জন্য, আর আমি যেটা করছি এটা অন্যায় করছি। সেকেন্ডলি আমি কি করলাম, আমি আত্মরক্ষার অজুহাত হিসেবে দাঁড় করলাম, কিভাবে, যে না ওই সময় আমি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি, সে আমাকে মার দিছে, এটার পাল্টা আমি আত্মরক্ষা করছি, পাল্টা থেকে আত্মরক্ষা হবে না, কারণ আত্মরক্ষা হবে প্রথম যে মারটা দেবে সে তার কোনো আত্মরক্ষা নাই, আত্মরক্ষা হবে যে মার খাচ্ছে। তাহলে আমি যদি আপনাকে মারটা দিই, তাহলে আপনি যেটা আমাকে মার দেবেন সেটা আপনার জন্য আত্মরক্ষা, কিন্তু আমার জন্য আত্মরক্ষা ছিল না। ওই মারির পরিপ্রেক্ষিতে যদি আমি আপনাকে মার দিই, সেটাকে আমি আত্মরক্ষা হিসেবে দাবি করতে পারবো না, কারণ শুরুটা তো আমি করবো। এরপর আসেন এক্সিডিং টু রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যদি কেউ তার আত্মরক্ষার অধিকার করাকালে যদি বেশি করে দেয়, বেশিটা কেমন, ওই যে মাইকটা দেওয়ার সময় আমি তাকে মাইক দিলাম, সে পাল্টা যখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মাইকটা দিয়ে বেশি মাইক দিয়ে আমি কিছু না, তখন সে যখন আশা করবে তখন কাউকে, আর আমি যদি আমার প্রথম আঘাত সে মারা যেত তাহলে মারা যেত, কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে এটা হবে কালকে বলতে, অর্থাৎ অধিকার ছিল তার হয়তো আমাকে গুরুতর আহত করা, কিন্তু আহত না করে সে মেরে ফেলছে, তখন সেটি কালকে বলতে বিচার হবে। এক্সিডিং অফ পাওয়ার অফ পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটু বাড়াবাড়ি করে, যেমন আমরা ওই যে কত পড়াশোনা পাই, এই যে পড়াশোনা এত পূজা দেখলেন, সরকারি কর্মকর্তা তার দায়িত্বের অতিরিক্ত বাড়াবাড়ি করে মেরে ফেলছে, তখন কেন কালকে বলতে বিচার হবে। এই যে 3 নম্বর ছিল। 4 নম্বর হচ্ছে সাডেন ফাইট, হঠাৎ মারামারি শুরু হয়ে গেছে, কে কারে মারছে কেউ জানে না, ওই যে ব্রাহ্মণ বাড়ি মাঝে মাঝে মারা তুচ্ছ একটা বিষয় নিয়ে দুই গ্রামবাসী মারামারি শুরু করে দিচ্ছে, কে কারে মারছে কেউ দেখে না, পরে দেখা যাচ্ছে বাস করে দিচ্ছে, তখন মামলা হলে কি হবে, তখন এটি কালকে মারা হবে, কারণ এই জায়গায় হঠাৎ করে মারামারি শুরু হয়ে গেছে, আপনারা এই যে জায়গায় আছেন এই মারামারি শুরু করে দিল, কে কারে মারতেছে জানেন না, তখন কি হবে, এটি কালকে মারা হবে, কারণ আপনাদের উদ্দেশ্য ছিল না কেউ কেউ মারা যাবে, হঠাৎ গান বেঁধে গেছে, যারা পাইছে যে যারা পারছে মার দেবে। ডেথ উইথ কনসেন্ট, সম্মতি সহকারে মৃত্যু, সম্মতি সহকারে মৃত্যুর ক্ষেত্রে এই জায়গায় বয়স একটা ফ্যাক্টর, যদি 18 বছর অথবা তার অধিক হয় তখন সেটি হবে আর যদি ভিকটিমের বয়স 18 বছরের নিচে হয়, এই যে